1965 সালে আমেরিকা যখন ভিয়েতনামকে দখল করার জন্য চেষ্টা করছিল, তখন ভিয়েতনামি সেনাবাহিনীরা এমন একটি পদ্ধতি অবলম্বন করে যেটা আমেরিকানদের জন্য মোটেও সুবিধার হয় না। এমনকি আমেরিকানরা এটা বুঝতেও পারে না এরা কোথা থেকে আসে, কারণ ভিয়েতনামিরা পুরো জঙ্গলটার ভেতরে একটি গোপন টানেল তৈরি করেছিল। পাশাপাশি তারা এতটাই দক্ষ, তাদেরকে সামনাসামনি লড়াই করে হারানো একেবারে অসম্ভব। আর একটি কথা, ভিডিওর শেষে আপনি আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনি কাদের পক্ষে ছিলেন, আমেরিকা নাকি ভিয়েতনাম। শুনতে অদ্ভুত মনে হলেও ভিডিও শেষে আপনার মধ্যেও ঠিক একই রকমটা কাজ করবে। আর একটি কথা, আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে মুভির স্টোরিতে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা বেশ কয়েকজন আমেরিকান সৈন্যকে দেখি, যারা একটি জঙ্গলের মধ্যে এমনভাবে হামলা চালায় যাতে আমেরিকানদের একজনও বেঁচে ফিরতে না পারে। আর তখনই আমাদেরকে আমেরিকাকে দেখানো হয়, যেখানে আমরা একজন কর্নেলকে দেখি যে তার নতুন ক্যাম্পের দিকে যাচ্ছে। পরবর্তীতে যখন আমরা তাকে ক্যাম্পের মধ্যে দেখি, তখন সে সেনাদেরকে দেখে যারা বিভিন্ন গেম খেলছে। এই জন্যই সে ক্যাপ্টেনের কাছে যায় এবং তাকে বলে সবাইকে অ্যাসেম্বলিতে আসতে বলো। পরবর্তীতে তারা সবাই যখন অ্যাসেম্বলিতে আসে, তখন কর্নেল তাদেরকে জানায়, আমি এই পুরো টিমটাকে নতুনভাবে সাজাবো এবং আমাদের উদ্দেশ্য ভিন্ন থাকবে। পরবর্তীতে আমরা কর্নেলকে দেখি যে সেনাদের জন্য নতুন করে ট্রেনিং এর ব্যবস্থা করে। এভাবেই সবকিছু যখন ঠিকঠাকভাবে চলছিল, তখন আমরা একটি হেলিকপ্টারকে দেখি যেটা ওই ট্রেনিং গ্রাউন্ডে আসে। তখন কর্নেল সবাইকে বলে, তোমরা দ্রুত হেলিকপ্টারের ভেতরে যাও এবং ল্যান্ডিং এর সময় উঁচু থেকে লাফ দেওয়ার জন্য বলে। তখন আমরা বেশ কয়েকজন সেনা সদস্যকে দেখি যারা প্রচন্ড ঘাবড়ে যায়। তখন কর্নেল তাদেরকে জানাই, দেখো তোমরা যখন মিশনের মধ্যে থাকবে তখন তোমাদেরকে এমনভাবে ল্যান্ড করতে হবে, এমনকি আগুনের মধ্যেও। আর তখন যদি এতটুকু এদিক ওদিক হয়, তোমরা কোনোভাবে বেঁচে ফিরতে পারবে না। এই জন্যই তোমাদেরকে এটা বারবার প্র্যাকটিস করতে হবে। এভাবে সে যখন তাদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে যায় এবং কিভাবে সব ধরনের সাপোর্ট ছাড়া জঙ্গলের মধ্যে সারভাইভ করা যায় সেই সব কিছু শেখায়। এমনকি সে বেশ কয়েকজন সৈন্যকে পার্সোনালিটি ট্রেনিং করায়। এভাবেই যখন তাদের ট্রেনিং হচ্ছিল, তখন কর্নেল তাদেরকে বলে, দেখো যুদ্ধে যদি তোমরা সারভাইভ করতে চাও তাহলে তোমরা একভাবেই করতে পারবে, সেটা হচ্ছে একে অপরকে সাহায্য। তোমাদেরকে যেখানে একটি পরিবারের মতো থাকতে হবে, কারণ তোমরা একে অপরের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সেখানে টিকতে পারবে না। এভাবেই সে তাদেরকে ফিরতে পারতো না, কিন্তু তারা একে অপরকে এতটাই ভরসা করত যে শেষ পর্যন্ত তারা সারভাইভ করতে সক্ষম হয়, কারণ তারা নিজেদেরকে একে অপরের পরিবারের সদস্য মনে করত। এরপর তাদের আবারও ট্রেনিং করা শুরু করে। তারা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন আমরা জ্যাক নামের একজন সেনা সদস্যকে দেখি যে সবাইকে দাঁড়ানোর জন্য বলে এবং তাদের জুতোগুলোকে চেক করতে বলে। এভাবে সবাই যখন জুতোগুলোকে খুলে, তখন আমরা একজন সেনা সদস্যকে দেখি যে অনেকটাই আহত। জ্যাক যখন এটা দেখে তখন সে এটা ভালো করে বুঝতে পারে এটা জুতোর জন্য হয়েছে। এই জন্য সে সবাইকে বলে আমাদেরকে নতুন জুতো ব্যবহার করা উচিত এবং কিছুটা ভালো কোয়ালিটির। আর এখন থেকে আমরা সবসময় একে অপরের পায়ের দিকে খেয়াল রাখবো যাতে কেউ সমস্যার মধ্যে না পড়ে। আর অন্যদিকে আমরা কর্নেলকে দেখি যে দূর থেকে এই সব কিছুকে দেখছে। সে জ্যাকের প্রতি প্রচন্ড ইমপ্রেস হয়, এমনকি সে ক্যাপ্টেনকে বলে ওই হবে আমার পরবর্তী টিম লিডার। আর অন্যদিকে আমরা কয়েকজন মহিলাকে দেখি যারা একটি রুমের ভেতরে ছিল। আসলে এরা সবাই সেনা সদস্যর স্ত্রী। এভাবেই তারা যখন সেখানে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছিল, তখন তারা একজন লোককে দেখে যে টিভিতে ভাষণ দিচ্ছে, যেখানে সে জানায় আমরা সেনা সদস্য বাড়াচ্ছি, আমাদের কাছে এখন ৭৫,০০০ সেনা রয়েছে। আর অন্যদিকে আমরা ওই মহিলাদেরকে দেখি যারা প্রচন্ড টেনশনে পড়ে যায়, কারণ তারাই এটা ভালো করেই জানে যেহেতু যুদ্ধ শুরু হতে যাচ্ছে সেখানে তাদের স্বামীদেরকেও যেতে হবে। আর এটা তার সৈন্যদেরকে মোটিভেট করার জন্য চেষ্টা করছে। সে তাদেরকে জানাই আমরা একসাথে যুদ্ধে যাব এবং আবারও একসাথে ফিরে আসব, আর আমরা যে বাবাই হোক না কেন যুদ্ধটাকে জিতে আসব। এভাবেই আরো একদিন কেটে যায়। পরদিন সকাল হওয়ার আগেই আমরা সেনা সদস্যদেরকে দেখি যারা এক জায়গায় জড়ো হতে শুরু করে। এভাবেই সবাই যখন এক জায়গায় আসে, তখন আমরা কর্নেলকে দেখি যে তার সৈন্যদেরকে নিয়ে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়। কয়েক ঘন্টার মধ্যেই তারা প্রথম রেজিমেন্টে পৌঁছায়। সে যখন তাদের সাথে এখানকার পরিস্থিতি নিয়ে কথা বলে, তখন সেখানকার ক্যাপ্টেন তাকে জানায় আমাদের কাছে ভিয়েতনাম সম্পর্কে কোনো রকম তথ্য নেই। এই জন্যই আমরা শুধুমাত্র একটাই পন্থা অবলম্বন করছি। যেহেতু কর্নেলেরও কিছু করার নেই, এই জন্য সেও একইভাবে করার সিদ্ধান্ত নেই।
কিছুক্ষণ পর আমরা বেশ কয়েকটি যুদ্ধবিমানকে দেখি। তারা ওই জায়গাটাতে যায় যেটাকে তারা রেড জোনে অন্তর্ভুক্ত করেছে। এরিয়াটা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আর তখনই আমাদেরকে একটি গোপন টানেলকে দেখানো হয়, যেখানে আমরা একজন ভিয়েতনামি সেনা সদস্যকে দেখি, যে দৌড়ে তার বাকি টিমের কাছে যায় এবং সে ক্যাপ্টেনকে জানায় আমেরিকা এখানে ব্যাপক বিস্ফোরণ চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করবে। তখন আমরা ক্যাপ্টেনকে দেখি, যে তার সকল সন্তানদেরকে দেখি যারা জঙ্গলের দিকে যায়। তারা সেখানে লাগাতার ফায়ার করতে থাকে, কিন্তু অনেকক্ষণ ফায়ার করার পরেও তারা এমন কিছুই খুঁজে পায় না যেটা সন্দেহজনক। তখন কর্নেল তাদেরকে বলে, আমাদেরকে এগুলোকে পরবর্তী সময়ের জন্য বাঁচিয়ে রাখতে হবে, এখন সামনের দিকে চলো। এভাবেই যখন তারা কিছুটা সামনের দিকে যায়, তখন আমরা একজন ভিয়েতনামি সেনা সদস্যকে দেখি, যে পালানোর চেষ্টা করছে। আমেরিকানরাও তার পেছনে যায়। যেহেতু সে একা, এই জন্য আমেরিকানরাও তাকে কোনো ফায়ার করে না, কারণ তারা তাকে জীবিত ধরতে চায়। সে বেশি দূর পালাতে পারে না। তখন আমরা আমেরিকানদের দেখি যারা তাকে বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু ওই ভিয়েতনামি সদস্য তাদেরকে এমন এমন প্রশ্নের উত্তর দেয় যেটা শুনে কয়েল এটা ভালোভাবেই বুঝতে পারে যে সে তাদের সময়টাকে নষ্ট করতে যাচ্ছে, যাতে ভিয়েতনামিরা তাদের উপরে অতিকৃত হামলা চালাতে পারে। তখন কর্নেল বাকি লোকদেরকে বলে, তোমরা দ্রুত পজিশন নেও এবং সেফ থাকার চেষ্টা করো, কারণ ওরা শীঘ্রই আমাদের উপর হামলা চালাবে। কিন্তু কর্নেল তাদেরকে সাবধান করার কিছুক্ষণের মধ্যেই ভিয়েতনামি সেনারা তাদের উপর অতর্কিত হামলা চালায়। আর এই হামলাটার ফলে তখন আমরা একজন আমেরিকান সদস্যকে দেখি, যে হেডকোয়ার্টারে কল করে এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানায়। সে তাদেরকে বলে, আমাদের পক্ষে এখানে টিকে থাকাটা একেবারেই অসম্ভব, তাই যত দ্রুত সম্ভব এয়ার সাপোর্ট পাঠান। আরও ক্যাপ্টেনকে দেখানো হয়, যে তার বাকি লোকদেরকে বলে, আমাদেরকে এখন আমেরিকানদের একটি দুর্বল টিমের উপর হামলা করতে হবে। আমি চাই না ওদের একজনও বেঁচে থাকুক, আর আমরা ওদের এমনভাবে ঘিরে রাখবো যাতে ওদের কাছে কোনোভাবে সাহায্য না পৌঁছায়। তাই আমাদের কাছে যতগুলো সৈন্য রয়েছে তাদের সবাইকে ওখানে পাঠাও এবং এক এক করে সবাইকে মেরে ফেলো। কিছুক্ষণের মধ্যেই আমরা ভিয়েতনামি সেনাবাহিনীদেরকে দেখি, যারা একটি টানেলের মধ্যে দিয়ে সামনের দিকে যাচ্ছে। এদিকে ভিয়েতনামিরা এদিকেই আসছিল, আর অন্যদিকে আমরা কর্নেলের বাকি সদস্যদেরকে দেখি, যারা সামনের দিকে এগিয়ে যায়। আর তারা এখানে ঠিক ওইভাবেই কাজ করছিল যেটা কর্নেল তাদেরকে ট্রেনিং এর সময় বলেছে। এভাবেই তারা যখন কর্নেলের কাছে যায়, তখন কর্নেল তাদেরকে সকল দিক নির্দেশনা দেয়। এই জন্য তারা আবারও সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু যতই তারা সামনের দিকে যেতে থাকে, ভিয়েতনামিদের আক্রমণ ততই বৃদ্ধি পেতে থাকে, কারণ তারা এমন একটি জায়গায় অবস্থান ছিল যেটা আমেরিকানদের থেকে অনেকটাই উঁচু। এই জন্য তারা সহজে নিশানা লাগাতে পারছিল এবং তাদের উপরে সবসময় নজর রাখতে পারে। আর অন্যদিকে আমরা ভিয়েতনামের ক্যাপ্টেনকে দেখি, যে এখনো তার সেনা সদস্যদেরকে সকল আপডেটগুলো দিচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। পরবর্তীতে আমরা কর্নেলকে দেখি, সে এখন এটা ভালোভাবে বুঝতে পেরেছে তাদের পক্ষে সামনের দিকে যাওয়া একেবারেই অসম্ভব। এই জন্য সে হেডকোয়ার্টারে কল করে এবং তাদেরকে জানায়, আমাদের এখানে এয়ার সাপোর্টের প্রয়োজন, কারণ ওরা উঁচুতে অবস্থান করছে। যদি আমরা সেখানে কোনোভাবে বোম্বিং করতে পারি, তাহলেই আমরা সামনের দিকে যেতে পারবো। কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে এয়ার সাপোর্টকে দেখি, যারা সেখানে বিস্ফোরণ করে। কিন্তু তখনই আমরা ভিয়েতনামের বাকি সদস্যদেরকে দেখি, যারা সরাসরি হেলিকপ্টারের উপর ফায়ার করে। এই জন্য আমেরিকানদের বেশ কয়েকজন মারা যায়, এমনকি পাইলট পর্যন্ত, যার ফলে হেলিকপ্টারটি সেখানেই ধ্বংস হয়। একদিকে ভিয়েতনামিরা তাদের সর্বোচ্চ দিকে লড়ছে, আর অন্যদিকে আমরা আমেরিকানদেরকে দেখি যারা তাদের আহত সৈন্যদের কোনো রকমই উদ্ধার করে। ঠিক তখনই আমরা একজন সেনা সদস্যকে দেখি, সে কর্নেলকে কল করে এবং তাকে জানাই, আমরা এমন একটি জায়গায় আটকে গেছি যেখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া একেবারেই অসম্ভব, এমনকি পেছনের দিকেও না, কারণ ওরা আমাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। তখনই আমাদেরকে হেডকোয়ার্টারকে দেখানো হয়, যেখানে আমরা অফিসারদেরকে দেখি যারা তাদের বাকি সৈন্যদেরকে নিয়ে অনেক বেশি চিন্তিত। তখন আমরা একজন অফিসারকে দেখি, যে আরেকজনকে জানায়, আমার কাছে মনে হয় না ওরা ফিরে আসতে পারবে, এমনকি কর্নেল পর্যন্ত না, ওরা কর্নেলকেও মেরে ফেলবে। কিন্তু অপর অফিসার তাকে জানাই, আমি এটা চিন্তাও করতে পারি না, কারণ কর্নেলের উপরে এখনো আমার বিশ্বাস। আমি এটা ভালো করেই জানি সে সবাইকে নিয়ে ফিরে আসবে। আর অন্যদিকে আমরা কর্নেলকে দেখি, যেই এখনো তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে ভিয়েতনামিদের সাথে লড়াই করতে। তখন আমরা একটি হেলিকপ্টারকে দেখি, যে কর্নেলের সাথে কানেক্টেড হয় এবং তাকে জানাই, আমরা এখানে অস্ত্র নিয়ে এসেছি। তখন কর্নেল তাকে বলে, তোমরা পূর্ব দিক থেকে আসো। আর অন্যদিকে আমরা হেডকোয়ার্টারকে দেখি, যারা কর্নেলকে জানাই, আপনি যে করে হোক না কেন ওখান থেকে বেরিয়ে আসুন। কিন্তু কর্নেল তাদেরকে সরাসরি মানা করে দেয়।
সে তাদেরকে বলে, যদি আমি এখান থেকে যাই তাহলে আমি আমার সৈন্যদেরকে ওইখান থেকে নিয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই সেখানে ওই হেলিকপ্টারগুলো পৌঁছায়, যেটার ভেতরে অনেকগুলো অস্ত্র। আর তখনই আমাদেরকে ওই টিমটাকে দেখানো হয় যারা শেষবারের মতো কর্নেলের সাথে যোগাযোগ করেছিল। তাদের গোলাবারুদ ও একেবারেই শেষের দিকে। যেহেতু তাদের কাছে খুব একটা বেঁচে নেই, এই জন্য তারা হ্যান্ড গ্রেনেডের মাধ্যমেই নিজেদেরকে কোনো রকমে নিরাপদে রাখে। ঠিক তখনই আমরা একটি হেলিকপ্টারকে দেখি, যেটা ঠিক তাদের দিকে যায়। আসলে এই হেলিকপ্টারের ভেতরে বেশ কয়েকজন সেনা সদস্যরা ছিল, যারা এদেরকে সাহায্য করার জন্য এসেছে। তখন আমরা কর্নেলকে দেখি, যে তার বাকি সদস্যদেরকে বলে, তোমরা পাহাড়ের দিকে যাও, কারণ যখনই তোমরা উঁচু জায়গার দিকে যাবে তোমরা ভিয়েতনামি সদস্যদের উপরে সহজেই টার্গেট করতে পারবে। কিন্তু যখনই তারা কিছুটা সামনের দিকে যায়, তখন আমরা ভিয়েতনামি সেনাবাহিনীদেরকে দেখি, যারা আমেরিকানদের বেশ কয়েকজনকে মেরে ফেলে। একদিকে ভিয়েতনামিরা তাদের উপরে অতর্কিত হামলা করছিল, আর অন্যদিকে আমরা হেডকোয়ার্টারকে দেখি, যারা তাদের জন্য একের পর এক সাহায্য পাঠাতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই পেরে উঠে না। পরবর্তীতে আমেরিকানদের হেলিকপ্টার যখন আবারও ক্যাম্পে ফিরে আসে এবং সেখানকার মেডিকেল টিম আহতদেরকে চিকিৎসা দিতে শুরু করে, তখন দেখা যায় বেশ কয়েকজন সৈন্য আগেই মারা গেছে। এটা দেখে সেখানে থাকা একজন সৈন্য প্রচন্ড রেগে যায়। সে সোজা পাইলটের কাছে যায় এবং তাকে বলে, এরা তোমার জন্য মারা গেছে, কারণ তুমি যদি তোমার কাজটা ঠিকভাবে করতে তাহলে এরাও বেঁচে থাকতো। এভাবেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন আমরা পাইলটকে দেখি, যে তার উপরে বন্দুক করে, আমি অন্তত আমার জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। আমি তোমার মতো এখানে বসে নেই, তাই যা বলবে ভেবেচিন্তে বলবে। তখন বাকি সৈন্যরা তাদেরকে কোনো রকমে শান্ত করে। অন্যদিকে আমরা আমেরিকার ওই টিমটাকে দেখি, যাদেরকে ভিয়েতনামিরা চারদিক থেকে ঘিরে রেখেছে। তারা যখন সেখানে তাদের পজিশন নিচ্ছিল, তখন আমরা একজন সৈন্যকে দেখি, যে সবাইকে জানায়, আমার কাছে মনে হচ্ছে ওরা আমাদের খুবই কাছাকাছি। তারা যখনই লাইটগুলোকে অন করে, তখন তারা ভিয়েতনামিদেরকে দেখে, যারা তাদের একেবারেই কাছে। এই জন্য তারা তাদের উপরে লাগাতার ফায়ার করতে থাকে এবং এক এক করে সবাইকে মেরে ফেলে। অন্যদিকে আমরা কর্নেলকে দেখি, যে তাদেরকে জানাই, আমরা এখন তোমাদের দিকেই আসছি। তাদের সামনে যারাই আসছিল তারা তাদেরকে সেখানে মেরে ফেলে। এভাবে বেশ কিছু সময় কেটে যায়। পরবর্তীতে আমরা কর্নেলের স্ত্রী জুলিকে দেখি, যে অন্য একজন অফিসারের বাসায় যায়। সে যখন ওই অফিসারের স্ত্রীকে দেখে, সে প্রচন্ড কান্না করছে। তার হাতে একটি লেটারের মতো ছিল। সে তখন জুলিকে জানায়, আমার স্বামী সেখানে মারা গেছে। জুলি এটা দেখে প্রচন্ড কষ্ট পায়। পরবর্তীতে সে যখন বাসায় ফিরে, সে তখন কর্নেলের ছবি দেখে প্রচন্ড কান্না করতে থাকে। কিন্তু তখনই আমরা একজনকে দেখি, যে একটি কাগজের মতো নিয়ে কর্নেলের দরজার সামনে আসে। জুলি যখন তাকে দেখছে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে যখন দরজাটা খুলে, তখন ওই লোকটি জুলিকে জানায়, আপনি কি আমাকে অ্যাড্রেসটা বলতে পারবেন? আর অন্যদিকে আমরা ভিয়েতনামের সেরা কমান্ডারকে দেখি, যে একটি নতুন প্ল্যান করে। সে তখন তার অনেকগুলো সৈন্যকে সামনের দিকে যাওয়ার জন্য বলে, কিন্তু যখনই তারা কিছুটা সামনের দিকে যায়, তখন আমরা আমেরিকান সৈন্যদেরকে দেখি, যারা তাদের উপরে অতর্কিত হামলা করে। এর ফলে সবাই সেখানে মারা যায়। পরদিন যখন সকাল হয়, তখন আমরা ক্যাপ্টেনকে দেখি, যে তার সৈন্যদেরকে স্মরণ করছে। আর অন্যদিকে আমরা কর্নেলকে দেখি, যে এখন তার সেনাদেরকে নিয়ে সামনের দিকে যাচ্ছে। এভাবেই তারা যখন সামনের দিকে যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে যাবার পরেও তাদের উপরে কোনো রকম হামলা হয় না। চারদিক একেবারে নিস্তব্ধ। কর্নেল এগুলোকে দেখে ভালোভাবে বুঝতে পারে, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা। এই জন্য সে তার সেনাদেরকে বলে, তোমরা যেখানেই নড়তে দেখবে সরাসরি সেটার উপরই ফায়ার করবে। এভাবেই তারা যখন বিভিন্ন দিকে ফায়ার করছিল, তখন তারা বেশ কয়েকজন ভিয়েতনামি সেনাকে দেখে, যারা দ্রুত তাদের দিকে আসছে। এই জন্য আমেরিকানরাও তাদের উপরে প্রচন্ড ফায়ার করতে থাকে। কিন্তু এখানে এত বেশি ভিয়েতনামি সেনা, আমেরিকানদের বেশ কয়েকজন সদস্য মারা যায়। অন্যদিকে আমরা ভিয়েতনামের সেনা সদস্যদেরকে দেখি, যারা ক্যাপ্টেনের কাছে যায় এবং তাকে জানাই, আমরা আমেরিকানদের প্রায় সবাইকে মেরে ফেলেছি, আর এখন যারা বেঁচে আছে ওদেরকেও আমরা খুব শীঘ্রই মেরে ফেলবো। অন্যদিকে আমরা কর্নেলকে দেখি, যে তার বাকি সৈন্যদের বলে, তোমরা দ্রুত হেডকোয়ার্টারে কল করো এবং তাদেরকেও জানাও, আমাদের বেশিরভাগ সৈন্যই এখন বেঁচে নেই। এই জন্য ওদের কাছে যতগুলো সাপোর্ট আছে সবগুলো যেন এখানে পাঠাই। কিছুক্ষণের মধ্যেই আমরা বেশ কয়েকটি আমেরিকান যুদ্ধ বিমানকে দেখি, যারা পুরো জঙ্গলের ভেতরে লাগাতার বিস্ফোরণ করতে থাকে। আর ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি একেবারেই খারাপের দিকে যায়। এমনকি হামলাটা এত বেশি ভয়াবহ ছিল, আমেরিকানরা পর্যন্ত এর থেকে বাঁচতে পারেনি।
আমেরিকানদেরও বেশ কয়েকজন মারা যায়। তখন কর্নেল তার বাকি সৈন্যদেরকে বলে, তোমরা দ্রুত ওদের কাছে যাও এবং যতটা পারো সাহায্য করার চেষ্টা করো। পরবর্তীতে তারা যখন ফিরে আসে তখন তারা কর্নেলকে জানায়, এই হামলাটার ফলে আমাদের প্রায় 40 জন সদস্য মারা গেছে, এমনকি আমরা দুজনকেও খুঁজে পাচ্ছি না। কর্নেল এটা শুনে প্রচন্ড কষ্ট পায়। এই জন্য সে আবারও হেডকোয়ার্টারে কল করে। হেডকোয়ার্টার এটা শুনে তারাও ভেঙে পড়ে। এই জন্য তারা আরো একটি হেলিকপ্টার পাঠায় যেখানে বেশ কয়েকজন সৈন্য। এভাবেই যখন রাত হয় তখন হেডকোয়ার্টার থেকে আরো একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল, আপনি যত দ্রুত সম্ভব ক্যাম্পে ফিরে আসুন। তখন কর্নেল তাদেরকে জানাই, আমি এটা কোনোভাবেই করতে পারবো না। এরপর তার সৈন্যদেরকে বলে, এখন আমরা বাকিদেরকে খুঁজবো। আর এদিকে আমরা জুলিকে দেখি যে ওই বাড়িগুলোতে যায় যাদের পরিবারের সদস্যরা এই যুদ্ধটাতে শহীদ হয়েছে। সে যতটা পারছিল তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে কর্নেলও তার বাকি লোকদেরকে খুঁজে পায়, কিন্তু তারা একজনও বেঁচে নেই। তখন হেডকোয়ার্টার তাদেরকে জানায়, আপনারা যত দ্রুত সম্ভব ওখান থেকে বেরিয়ে আসুন। তখন কর্নেল তাদেরকে বলে, এটা এতটাও সহজ হবে না। যদি আমরা পিছিয়ে যাওয়ার চেষ্টা করি তখন ভিয়েতনামি সৈন্যরা আমাদের উপরে আরো বেশি হামলা চালাবে। এই জন্য আমরা আরো একবার শেষবারের মতো চেষ্টা করব। তাই হেডকোয়ার্টারে যতগুলো অস্ত্র আছে সবগুলো আমাদের জন্য পাঠাও। আর অন্যদিকে আমরা ভিয়েতনামের ক্যাপ্টেনকে দেখি যে তার সৈন্যদেরকে নিয়ে নতুন একটি প্ল্যান তৈরি করছে, কারণ সে এটা ভালো করেই জানে আমেরিকানদের আর খুব বেশি সৈন্য নেই। এই জন্য তারা তাদের উপরে বড় ধরনের হামলা করবে। পরদিন যখন সকাল হয় তখন আমরা ভিয়েতনামি সকল সেনাবাহিনীদেরকে দেখি যারা আমেরিকানদের দিকে যাচ্ছে। আর অন্যদিকে আমরা আমেরিকানদেরকে দেখি যেহেতু তাদের কাছে খুব একটা অস্ত্র নেই, এই জন্য তারা স্বল্প পরিমাণ অস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেই। তখন আমরা ভিয়েতনামের সেনাবাহিনীদেরকে দেখি যারা দ্রুত হেলিকপ্টার সেখানে আসে। আর এবার আমেরিকানরা ভিয়েতনামীদের উপর এমনভাবে হামলা চালায়, কয়েক মুহূর্তের ভেতরেই ভিয়েতনামীদের হাজার হাজার সৈন্য মারা যায়। কিছুক্ষণের মধ্যেই সকল ইনফরমেশন ক্যাপ্টেনের কাছে চলে আসে। তখন ক্যাপ্টেন তার সৈন্যদেরকে বলে, তোমরা যত দ্রুত সম্ভব ক্যাম্পে ফিরে আসো। আর এভাবে সেই যুদ্ধটাকে এখানেই সমাপ্ত করে আমেরিকানরা যুদ্ধটাকে জিতে যায়। পরবর্তীতে আমরা সাংবাদিকদেরকে দেখি যারা কর্নেলকে এখানকার বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কর্নেল তাদেরকে কোনো রকম জবাব দেয় না। আর অন্যদিকে আমরা ভিয়েতনামের ক্যাপ্টেনকে দেখি সে যখন তার সৈন্য সদস্যদেরকে মৃত অবস্থায় দেখে সে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে কোনোদিন কল্পনাও করতে পারেনি এদের এমন অবস্থা হবে। পরবর্তীতে আরো জুলিকে দেখি যে বারবার বাইরের দিকে দেখছে। ঠিক তখনই বাইরে একটি ট্যাক্সি এসে দাঁড়ায়। জুলি যখন দরজাটা খুলে জুলি সেখানে কর্নেলকে দেখে। কর্নেলকে দেখে অনেক বেশি খুশি। আর অন্যদিকে আমরা বাকি সেনাদেরকেও দেখি যারা এক এক করে তাদের পরিবারের কাছে ফিরে যায়। কিন্তু এখানে এমনও কিছু সৈন্য সদস্যরা রয়েছে যারা আর কখনোই বাড়িতে ফিরবে না। তারাই এখন সবার মধ্যে বেঁচে থাকবে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।